কার্গো ভিলেজে বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা, পরপর অগ্নিকাণ্ডের রহস্য খতিয়ে দেখার আহ্বান, বিলম্ব ফ্লাইটগুলোর মাশুল মওকুফ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। অগ্নিকাণ্ডে ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে মন্তব্য সালাউদ্দিনের। তফসিল ঘোষণার আগ মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, ইসি আনোয়ারুল। নির্বাচন কমিশন চলছে অন্য ইশারায়, বৈঠক শেষে হাসনাত। আইন এবং বিধি অনুযায়ী যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আন্দোলনের মুখে সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং 4 গুণ মাশুল বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘট ও C&F এজেন্টদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, স্থবির খালাস কার্যক্রম। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি নাজমুস সাকিব। অ্যানি, আগুন কিন্তু নিভে গেছে, কিন্তু পুড়ে গেছে শত শত কোটি টাকার যেই সম্পদ সেগুলো। এবং ভোরের আলো ফোটার পরে কিন্তু ঘটনাস্থলে ছুটে গিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু গিয়েছেন এবং বলছেন যে এই যে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, সেখানে আসলে কিভাবে আগুন লাগলো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বারবার কেন আগুন লাগছে, সেই প্রশ্ন কিন্তু তাদের। আর এসব অভিযোগ কিন্তু আমলে নিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। আর এদিকে আগুন নিভে গেলেও কিন্তু এখন পর্যন্ত সেই পুড়ে যাওয়া কার্গো ভিলেজ থেকে ধোঁয়া উঠছে। আর এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে নেব সেটি। রাত পেরিয়ে গেছে, বিক্ষিপ্তভাবে তবু জ্বলতে থাকে আগুন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ সীমানায় কিছুক্ষণ পরপরই দেখা যায় কালো ধোঁয়া। অগ্নি নির্বাপক যন্ত্র নিয়েও তখনও চলমান ফায়ার সার্ভিসের কর্মীদের ছোটাছুটি। C&F এজেন্ট মাহবুবুর রহমান ৩.৫ কোটি টাকার পণ্য হারিয়ে বিপর্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো ভিলেজের এক পাশ থেকে অন্য পাশে। কার কাছে জানাবেন অভিযোগ আর কার কাছে চাইবেন ক্ষতিপূরণ, সেই হিসেব কষতে কষতে দিশেহারা হয়ে পড়েছেন। আমার ব্যক্তিগতভাবে $১.৫ লাখ মাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস যদি সাথে সাথে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করত, তাহলে ৩ নাম্বার, ২ নাম্বার, ১ নাম্বার ওয়্যার হাউসের এই মালগুলো পুড়তো না। ৩০ বছর ধরে এই জায়গায় আছি, আমার অল্প কিছু হয়েছে বা 5টা শিপমেন্ট গেছে, কিন্তু কোটি কোটি মানুষের এই বাংলাদেশি ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে। এই কর্তৃপক্ষ যেন পরবর্তী যে এই ধরনের কোনো পরিস্থিতি না হয় তার জন্য সর্বোচ্চ কোনো পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী এইভাবে হইতে হবে, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, তাৎক্ষণিক কোনো নিলে হাতের নিয়ন্ত্রণে আসে। সকাল থেকেই হাবিবুর রহমানের মতো আরও অনেক C&F এজেন্ট, কুরিয়ার প্রতিষ্ঠানের কর্মীরা জড়ো হতে থাকেন ঘটনাস্থলে। ফায়ার সার্ভিস ও বেবিচকের প্রতি ক্ষোভ প্রকাশ করে তারা প্রশ্ন তোলেন নিরাপত্তা ইস্যুতে। কেন ফায়ার সার্ভিস ঢুকলো না? এদিক দিয়ে গেট খুলে দিয়ে যদি ঢুকতো অটোমেটিক অনেক সেভ হইতো। বৃহস্পতিবার একটা লোক ট্যাক্স দিছে ৭৯ লাখ টাকা, ৭৯ লাখ টাকা সে ট্যাক্স ডিউটি দিছে, সে আজকে মালটা ডেলিভারি নেবে, তাহলে তার কি হবে? আমি নিজেই তো আমি তো অ্যাবনর্মাল হয়ে গেছি প্রায়, ঠিক আছে, আমার মাল আমার সামনে পড়তেছে, আমি কি। গত ১২ই অক্টোবর দেশের বিমানবন্দরগুলোতে নিয়ন্ত্রক ও পরিচালনাকারী সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট শাহজালাল বিমানবন্দরের কার্গো শাখার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন করে শতভাগ নম্বর দিয়েছে, কিন্তু সপ্তাহ না পেরোতেই বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। এদিকে আগুনে বিলিয়ন ডলারের মতো ক্ষতির আশঙ্কা করছেন আইআইএবির সভাপতি কবির আহমেদ। আগুনের পেছনের কারণ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। আমাদের এয়ারপোর্ট ব্যবস্থাপনার সামগ্রী যে সমস্ত ক্ষতি হয়েছে, যে সমস্ত জিনিসপত্র পড়ে গিয়েছে, যন্ত্রপাতি পড়ে গিয়েছে, এবং এটার ইম্প্যাক্টটা কতদূর হতে পারে সেটা বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে বা বেশি হতে পারে। ক্ষয়ক্ষতি পূরণের ব্যাপারে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমরা সবাই আমাদের ক্লেম লঞ্চ করব যথাযথ কর্তৃপক্ষের কাছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। যাদের যাদের ইন্স্যুরেন্স ক্লেম আছে তারা পাবেন, যাদের নেই তারা কর্তৃপক্ষের মাধ্যমে সেটা চেষ্টা করে দেবেন। এদিকে উপদেষ্টার সঙ্গে বিজিএমই এর প্রতিনিধি দলের বৈঠক করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পোর্টাল চালু করেছে, সেখানে ব্যবসায়ীরা ডাটা ইনপুট করতে পারবে। একটার পর একটা অগ্নিকাণ্ডে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। পরিদর্শন শেষে বিজিএমই এর প্রতিনিধি বলেছে সরকারকে এসব খতিয়ে দেখতে হবে। যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। কাস্টমসদের সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। এইচএস কোড নিয়ে অনেক সময় জটিলতা সৃষ্টি হয়, ওগুলা বলছে উনি কনসিডার করবেন। তো আপনারা একটু অবগত করবেন, আমাদের যদি শুধু আমাদের গার্মেন্টস না অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইচএস কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা আগুনের ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দেন। আপনারা আগুনের লেলিহান শিখা দেখেছেন, এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে, অনুসন্ধান করা হবে। আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায় ছিল না, বাট তার পূর্বে হয়তোবা ছিল। সেটা কেন করা হয়নি বা যদি করা হয়ে থাকে এটা কি করা হয়েছে? আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও দায়ীদের শাস্তি সহ বিকল্প গুদাম চালুর দাবি জানিয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। এখন থেকে ছুটির দিন শুক্র ও শনিবারও আমদানি পণ্য ছাড়ার কাজ চলবে। শারমিন পুতুল, এখন, ঢাকা। সিএনডিএফ এজেন্টদের কিন্তু শত শত কোটি টাকার যে সম্পদ, তারা কিন্তু সেগুলো বিমানের মাধ্যমে আসলে আনছিলেন। তবে এত বড় একটা দুর্ঘটনা, সেটা কিন্তু আমরা দেখেছি যে প্রায় 7-8 ঘন্টা কিন্তু লেগেছে নিয়ন্ত্রণে আনতে, এবং তারপরও আমরা যখন রাতের বেলা দেখছিলাম সেখানেও কিন্তু আগুনের যে ফুলকি সেগুলো কিন্তু দেখা যাচ্ছিল। আর এসব ইতিমধ্যে কিন্তু ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা শাহজালাল বিমানবন্দরে এসেছেন, এবং এসব অভিযোগ আমলে নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমাদের যে পর্যটন উপদেষ্টা আছেন তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে এসব ক্ষতি নিরূপণের চেষ্টা করা হবে। তবে এখন পর্যন্ত কিন্তু কার্গো ভিলেজ থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। আর এ নিয়ে আমরা আরও একটু জানতে চাই। আমাদের এই মুহূর্তে বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম, তার কাছে চলে যাচ্ছে। মিম, এই যে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তো এইসব অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত কি আসলে শুরু হয়েছে কিনা জানাবেন, আর কি বলছেন ব্যবসায়ী আর আমাদের বাণিজ্য উপদেষ্টা? অ্যানি, ঠিক এই প্রশ্নটি যেটি আপনি আমাকে মাত্র করলেন, যে একের পর এক সম্প্রতি আমরা যেভাবে মিরপুরের অগ্নিকাণ্ড, তারপর গত 3 দিন আগে চট্টগ্রাম ইপিজেডে যেই ভয়াবহ আগুন দেখলাম, এবং তারপর গতকাল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যেভাবে কার্গো ভিলেজের আগুন আমরা দেখেছি, তাতে কিন্তু জনমনে প্রশ্ন এবং শঙ্কা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আসলে কি বলবেন বাণিজ্য উপদেষ্টা, সেটি তার কাছে প্রশ্ন করেছেন, এবং তখন তিনি বলেছেন যে এই যে সকল অভিযোগ কিংবা এটি হতে পারে কোনো নাশকতা এবং হতে পারে আসলেই কোনো দুর্ঘটনা, কোনো অভিযোগে কিন্তু তারা উড়িয়ে দিচ্ছে না। সকল কিছু আমলে নিয়ে তারা তদন্ত কমিটি কিন্তু ইতোমধ্যেই গঠন করেছে, এবং সেগুলোকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে সেই কার্যদিবস পরে তারা যখন রিপোর্ট জমা দেবে, সেই জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আসল কারণ খতিয়ে দেখার চেষ্টা করবেন। এছাড়াও তিনি বলেছেন যে একটি কথা কিন্তু সকলেই বলছিলেন যে এই আগুন কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়লো, একটি নিরাপত্তা বেষ্টিত জায়গার মধ্যে তো আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ার
পড়ার কথা না, কারণ যেহেতু এখানে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার করা হয়েছে। সেখানে তিনি বলেছেন যে আগুন লাগার 30 সেকেন্ডের মধ্যেই বিমান বাহিনীর যে ফায়ার সার্ভিস ইউনিট ছিল, বিমান বাহিনীর সেই ফায়ার ইউনিটটি কিন্তু কাজ শুরু করেছে এবং তারপর ফায়ার সার্ভিসের ইউনিটের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে একে একে ফায়ার সার্ভিসের ইউনিট এসে যুক্ত হয়েছেন এবং 37টি ইউনিট কিন্তু সকলে মিলে চেষ্টা করার পর তারপর 7 ঘন্টা পর রাত 9টার দিকে সেই আগুন নেভানো সম্ভব হয়েছে। এবং তার কাছে আমি জানতে চেয়েছিলাম, সিএনডিএফ এজেন্টরা কিন্তু অনেকেই অভিযোগ করছেন ফায়ার সার্ভিসের দিকে আঙুল তুলছে, বেবি চকের দিকে আঙুল তুলছে। তারা বলছেন নিশ্চয়ই কর্তৃপক্ষের কোনো না কোনো অবহেলা রয়েছে কিংবা ফায়ার সার্ভিসের কোনো না কোনো গাফিলতি আছে, যার কারণে এই আগুন এত দ্রুত এত কম সময়ে ছড়িয়ে পড়েছে। তিনি সেখানেও বলেছেন এই অভিযোগটিও তিনি উড়িয়ে দেবেন না, তিনি সিএনডিএফ এজেন্টদের সঙ্গে বসবেন এবং তারা যেই অভিযোগগুলো করবেন সকল অভিযোগ লিপিবদ্ধ করে সেই হিসেবেই কিন্তু তারা তদন্ত করবেন। তবে যাদের আসলে সাধারণ মানুষ, যাদের জনমনে একটা শঙ্কা তৈরি হচ্ছে, তাদেরকে তিনি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এবং গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা দেখেছি প্রেস বিজ্ঞপ্তি করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে সকলকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে, ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। একই কথা কিন্তু তিনি আজও বলেছেন। সেই সঙ্গে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই গতকালকে দুর্ঘটনার পর 3 দিন ব্যাপী যে যত শিডিউল বিপর্যয় হয়েছে সেগুলোর যে মাসুল সেগুলো কিন্তু সরকার মওকুফ করে দেবে, অর্থাৎ ভ্যাট ট্যাক্স যা ছিল সকল কিছু কিন্তু সরকার আগামী 3 দিনের জন্য মওকুফ করেছে। সেই তথ্যটি তিনি আরো সংযোজন করেছেন। এই ছিল এখন পর্যন্ত এই বিমানবন্দর থেকে আমার কাছে গতকাল এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই কার্গো গোডাউনে আগুন লেগেছে সেই আগুনের সর্বশেষ খবর। আমরা জানছিলাম কিন্তু তানজিলা খান মিমের মাধ্যমে যে একটা বড় ধরনের শিডিউল বিপর্যয়, সেই শিডিউল বিপর্যয়ের পর আসলে তাদের ভ্যাট ট্যাক্স সেগুলো কিন্তু মওকুফের ঘোষণা দেওয়া হচ্ছে। আমরা একটু শাহরিয়ারজামান পুলকের কাছে যেতে চাই। পুলক, আমরা দেখেছি যে কালকে বেশ কিছু ফ্লাইট কিন্তু চলেনি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মধ্যরাতের পর সেটা কিছুটা স্বাভাবিক হয়েছে। আজকে কি অবস্থা দেখছেন এবং যে ফ্লাইটগুলো আসলে যেতে পারেনি সেগুলোর আসলে সবশেষ পরিস্থিতি কি? প্রায় 17 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনও কিন্তু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়নি। আমি যদি একটু বলে রাখতে চাই তাহলে সকাল থেকে আমি এখানে প্রতিটি ফ্লাইটের শিডিউল আমরা পর্যবেক্ষণ করেছি এবং যাত্রীদের সাথে কথা বলেছি। ম্যাক্সিমাম যাত্রী যারা বেশিরভাগ যাত্রীরা যারা গতকালের ফ্লাইটে ছিলেন তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন রিশিডিউলিং ফ্লাইটে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। কিন্তু আজকেরও যে ফ্লাইট বিপর্যয় সেটাও কিন্তু এখনও উল্লেখ্যমান। আমি যদি আমার একটু ডিপার্চার বোর্ডের দিকে একটু আমি দেখাইতে চাই, এখনও কিন্তু যে স্ট্যান্ডার্ড টাইম সেই স্ট্যান্ডার্ড টাইমের অনুসারে এখনও কোনো এস্টিমেটেড ডিপার্চার টাইম কিন্তু এখনও পর্যন্ত এই ফ্লাইটগুলো নির্ধারণ করে দেওয়া হয়নি। যেগুলোর কিন্তু এখন ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু এখনও নির্ধারণ করে দেওয়া হয়নি। আমি যদি একটু দেখাতে চাই, এখন চায়নার যে 2 শহর বেজিং এবং গুয়াংজু, এই 2টি শহরের ফ্লাইট ছিল গতকাল রাত 10টা 10 মিনিটে এবং আরেকটি ছিল রাত 11টা 15 মিনিটে। সেই 2টি ফ্লাইট কিন্তু এখন দুপুর 3টা নাগাদ কিন্তু এখন ছেড়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে বেশ 10 ঘন্টারও বেশি একটি ফ্লাইট বিলম্বিত একটি ঘটনা ঘটছে। এবং শুধু এই 2টি ফ্লাইটই নয়, এই 2টি ফ্লাইট রিশিডিউলিংয়ের বাদেও যে আজকের যে শিডিউল ফ্লাইটগুলো ছিল সেই ফ্লাইটগুলোর কিন্তু উড্ডয়নের যে প্রক্রিয়া সেগুলো কিন্তু প্রায় 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে। আমরা সকাল থেকে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে ফ্লাইট বিপর্যয়ের অবস্থাটি ঘটছে এই অবস্থার কারণে কিন্তু তারা বেশ ভোগান্তির শিকার হতে হচ্ছে। কারণ বাংলাদেশে যাত্রীরা একটু যেভাবে তারা একটু তাদের ফ্লাইট প্ল্যানিং করে থাকে যে তারা শেষ মুহূর্তে যে তাদের টিকিটটি কেনে এবং শেষ মুহূর্তে যাত্রাপথে তারা যায় এবং এর ফলে কিন্তু এখন বর্তমানে এই পরিস্থিতিতে তারা এখন বেশ ভোগান্তির শিকার হচ্ছেন। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যাদের গতকাল ফ্লাইট ছিল, যাদের রিশিডিউল ফ্লাইট হয়েছে, সেই রিশিডিউল ফ্লাইটের যাত্রীদেরকে কিন্তু গতকাল রাতে হোটেলে রাখা হয়েছিল এবং তাদের যথেষ্ট আপ্যায়নও করা হয়েছিল। এবং এখন বর্তমান পরিস্থিতিতে
বলা চলে যে ফ্লাইটগুলো এখন ওঠানামা করছে সেই ওঠানামা ফ্লাইটগুলোর মধ্যে যে উড্ডয়নের ফ্লাইটগুলো সেগুলোই বিলম্বিত হচ্ছে, কিন্তু অবতরণের যে ফ্লাইটগুলো সেগুলো যথারীতি যথাসময়ে অবতরণ করছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ছিল আমার কাছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2 থেকে সর্বশেষ। অর্থাৎ ফ্লাইট চলাচলের যে স্বাভাবিকতা সেটা হয়তো আমরা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পারি। ধন্যবাদ পুলক, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানানোর জন্য। সাকিব, এই যে পরপর যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলোকে আসলেই দুর্ঘটনা নাকি আগুন রাজনীতি? এটি কিন্তু আসলে এই যে পরপর 3টি বড় অগ্নিকাণ্ড ঘটলো, এই 3টি বড় অগ্নিকাণ্ডকে এখন কিন্তু মোটামুটি টক অফ দ্য টাউন। তো দেখা যাচ্ছে যে রাজনীতিবিদ থেকে শুরু করে যারা আসলে নিরাপত্তা বিশ্লেষক আছে তারা বলছে যে অভিযোগ জানিয়েছে যে নির্বাচন বানচাল এবং পোশাক শিল্প ধ্বংসের কিন্তু একটা নীল নকশা চলছে। এছাড়াও কিন্তু দেশি বিদেশি যে ষড়যন্ত্রগুলো আমরা দেখছি সেসব বিষয় নিয়েও কিন্তু বলা হচ্ছে যে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই 3টি অগ্নিকাণ্ড কিনা। আরিফ হোসেনের একটি প্রতিবেদন আছে, সেটি আমরা দেখে আসতে চাই। মাত্র 6 দিন আগে 14 অক্টোবর সকাল 11:15 মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আগুন লাগে। এই ঘটনায় 16 জন নিহত হলে মরদেহ শনাক্ত হয় মাত্র 10 জনের। এই আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের 72 ঘন্টার বেশি সময় লাগে। এই ঘটনার 2 দিন পর 16 অক্টোবর চট্টগ্রামের কেপিআই এলাকায় আবারও আগুনের ঘটনা। বৃহস্পতিবার 2টার দিকে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গোদামে আগুন লাগে। কেপিআই এলাকায় লাগা এই আগুন পুরো ভবনটি পুড়িয়ে 17 ঘন্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে। প্রশ্ন ওঠে কেপিআই এলাকার অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। এই ঘটনার মাত্র 2 দিন পর 19 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো ভিলেজে আবারও আগুন লাগে। 1000 কোটি টাকার গার্মেন্টস সহ শতাধিক রপ্তানি পণ্য পুড়িয়ে 8 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এটিও কেপিআই এলাকা। এই 3টি ঘটনার পরই প্রশ্ন ওঠে একের পর এক আগুন লাগার কারণ নিয়ে। পরিকল্পিতভাবে কেউ এই ঘটনা ঘটাচ্ছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা। স্ট্যাটাস দেয়া থেকে বাদ যায়নি বিএনপি, জামাত, এনসিপি সহ সাধারণ মানুষ। 6 দিনের মধ্যে 3টি অগ্নিকাণ্ডের ঘটনাকে স্বাভাবিকভাবে দেখতে নারাজ নিরাপত্তা বিশ্লেষকরা। নির্বাচন ও গার্মেন্টস শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংসের পায়তারা হতে পারে এই অগ্নিকাণ্ড, অভিযোগ তাদের। তো এখানে আগুন কখন ধরছে আপনি সিসিটিভির ফুটেজটা নিয়েন, এখানে ডকুমেন্টটা তাদেরকে এয়ারপোর্টকে বলেন যে তোমার তো সিসিটিভি থাকার কথা, যদি না থাকে এখানেও কিন্তু বড় একটা ব্যত্যয়। ওখানে যদি ডিটেক্টর করলো আগুন জ্বললো তাহলে আপনার এখানে স্প্রিংকলার ফেটে যাওয়ার কথা, এমনি আগুন নেবার কথা। যদি না থাকে এটাও কিন্তু একটা বিরাট ব্যত্যয়। আমি জানি না এরকম কোনো প্রমাণ থাকলে পরে তাহলে ওইটা আগুনের ডেফিনেশনে চলে আসবে, ইনসেন্ডারি ফায়ার বা আর্সন ফায়ারে চলে আসবে। কেপিআই এলাকায় কিভাবে এত দ্রুত আগুন ছড়ায় তা নিয়েও প্রশ্ন রয়েছে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তাদের মাঝে। দ্রুত কেন আগুন নির্বাপন করা গেল না, এই প্রশ্নের উত্তরই বলে দেবে ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা। কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশনে বাংলাদেশের সবচেয়ে ভালো নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা। এখানে নাশকতা করা খুবই ডিফিকাল্ট, এবং এখানে যদি ইন্টারনাল আভ্যন্তরীণ কেউ যদি এটাতে সংশ্লিষ্ট না থাকে, আমি বুঝে উঠতে পারি না যে এখানে কিভাবে আগুনটা মানে শুরু হলো। সো আমি আসলে এটা কমেন্ট করতে চাই না এটা নাশকতা বা কেউ করছে কিনা, বাট অ্যাপারেন্টলি মনে হয় যে পরপর এই ঘটনাগুলো আমরা সামনে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং এই অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন পিছানোর কোনো পায়তারা কেউ করছে কিনা হতেও পারে। তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে। তদন্ত করে অগ্নিকাণ্ডের পেছনের ঘটনা দ্রুত তুলে আনতে পারলে নাশকতা অথবা দুর্ঘটনা দুটোই প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। আরিফ হোসেন, এখন, ঢাকা। দেশে একের পর এক অগ্নিকাণ্ডে ফ্যাসিবাদের দোসররা জড়িত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানের সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধাদের নিয়ে নিজ বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর সুযোগ নেই। এদিকে তফসিল ঘোষণার আগ মুহূর্তে পরপর কয়েকটি অগ্নিকাণ্ড অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। বিস্তারিত জানাচ্ছেন মিয়া আমিরুল। সম্প্রতি দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন।
দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটি নিয়ে শঙ্কার কথা জানান। দেশে একের পর এক অগ্নিকাণ্ডে ফেসিবাদের দোসররা জড়িত আছে কি না তা খতিয়ে দেখা দরকার বলেও মনে করেন তিনি। সম্মানের সাথেই তারা কথাগুলো সম্প্রতি জুলাই যোদ্ধাদের বিষয়ে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থান বিপরীতে দাঁড় করানোর সুযোগ নেই। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। ছাত্র গণ অভ্যুত্থান 2024 আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে ইসলাম ধর্মের অবমাননা ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচনের তফসিলের আগ মুহূর্তে দেশে অগ্নিকাণ্ডের এসব ঘটনাকে অশনি সংকেত বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবেন, ঠিক তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যারাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা বাংলাদেশের সুখ চান না, তারা বাংলাদেশের গণতন্ত্র চান না। বিগত সময়ে নির্বাচনের নামে শেখ হাসিনার প্রহসন, আলেম ওলামাদের উপর নির্যাতনের প্রতিবাদী জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে বলেও জানান তিনি। সানিম মৃধা, এখন, ঢাকা। মাশুল বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম অচল হয়ে পড়েছে। পরিবহন মালিক এবং সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতিতে শনিবার থেকেই বন্ধ রয়েছে সড়ক পথে বন্দরের পণ্য পরিবহন এবং আমদানি পণ্য ডেলিভারি। কোনো গাড়ি বন্দরে ঢুকতে না পারায় রপ্তানি পণ্য ডিপো থেকে বন্দরে পাঠানো যাচ্ছে না, ফলে রপ্তানি পণ্য শিপমেন্ট হচ্ছে সীমিত পরিসরে। আগামী এক সপ্তাহের মধ্যে বর্ধিত ট্যারিফ স্থগিত করা না হলে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। সংকট নিরসনে বৈঠক ডেকেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের দ্বিতীয় দিনের ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর। জাহাজ থেকে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও বন্ধ রয়েছে পণ্য ডেলিভারি ও সড়ক পথে সারা দেশে পণ্য পরিবহন, ফলে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মাশুল বাড়ানো এবং গেট পাস ও পরিবহন প্রবেশের ফি 4 গুণ করার প্রতিবাদে রোববার সকাল 9টা থেকে বন্দর সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ রাখেন সিএনএফ এজেন্টরা। বন্দরে কোনো গাড়ি না ঢোকায় বেকার হয়ে পড়েছেন পণ্য লোডিং ও আনলোডিং কাজের সাথে যুক্ত প্রায় 5000 মার্চেন্ট শ্রমিক। অস্থায়ী গেট পাস ছিল 300 থেকে 350 টাকা 28 দিনের, এখন গেট পাস করছে 3220 টাকা। এখন এভাবে 3220 টাকা দিলে আমরা কি গরিব মানুষ চাকরি করতে পারবো? পাসের দাম বাড়া দিছে অতিরিক্ত। আমাদের লোক যারা অনেকে ঢুকতে পারে না, গেট পাস করাইতে পারে না, কাজও করতে পারে না, কাজ চলা হয় না। আমাদের উপর অন্যায় এবং অযাচিতভাবে যেই ট্যারিফ বা যেই গেট পাস বৃদ্ধি করা হয়েছে সেটা যদি প্রত্যাহার করে নেওয়া হয় আমরা এই মুহূর্তে কর্মক্ষেত্রে যোগদান করব ইনশাআল্লাহ। চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের আহ্বানে সাড়া দিয়ে 42টি বাণিজ্য সংগঠন সমর্থন দিচ্ছে এই ধর্মঘটে। ব্যবসায়ীরা বলছেন বাধ্য হয়েই তারা এই কর্মসূচি দিয়েছেন। খুব দ্রুত এই সংকটের সমাধান না হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে আমদানি ও রফতানি বাণিজ্য। আমরা চাই না যে অহেতুক একটা কর্মবিরতি দিয়ে ক্ষতিগ্রস্ত করা, এবং আমরা চাই অনতিবিলম্বে এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের। আমরা যদি এখানে কার্যক্রম পরিচালিত না করি তাহলে এটার এফেক্ট তো আপনার এখান থেকে মাল পণ্য বের হবে না। পণ্য বের না হলে সেটা এখানে চার্জ আরও বৃদ্ধি পাবে, এটা ভোক্তা সাধারণ তার ক্ষতির শিকার হবে এবং ব্যবসায়ীরা আরও বেশি ক্ষতি সাধিত হবে। ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের, আমদানিকারকের। ড্যামারেজ ব্যবসায়ীকে দিতে হবে, তাহলে ব্যবসায়ী কেন স্ট্রাইক করবে?
রপ্তানিকারকের আদেশ বাতিল হবে, তাহলে কেন গতকালকে 3000 ব্যবসায়ীরা মিলে কর্মবিরতির এখানে প্রোগ্রাম দিচ্ছে? নিশ্চয়ই দেওয়ালে পিঠ ঠেকে গেছে, হয়তো সরকারের সিদ্ধান্তগুলো বাস্তবভিত্তিক এবং ব্যবসা বান্ধব হচ্ছে না। এদিকে গেট পাস ও যানবাহন প্রবেশ ফি বাড়ানো নিয়ে সৃষ্ট সংকট নিরসনে বিভিন্ন পরিবহন মালিক ও সিএনএফ এজেন্টদের সঙ্গে বন্দর ভবনে বৈঠক করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও গেল 15 অক্টোবর থেকে 52টি সেবায় গড়ে 41% বাড়িয়ে মাসুল আদায় করা হচ্ছে। সেই সঙ্গে গেট পাস ও যানবাহন প্রবেশ ফি বাড়ানো হয়েছে প্রায় 4 থেকে 10 গুণ। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। ইসির মেরুদণ্ড নেই বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। এই কমিশন দুর্নীতি ও দলবাজিতে ব্যস্ত বলেও অভিযোগ করেন তারা। প্রতীক নিয়ে সিদ্ধান্ত জানানোর শেষ দিনে কমিশনের সাথে বৈঠক শেষে তারা জানান শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না এনসিপি। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। শাপলা নয়, বিকল্প কোনো প্রতীক নিতে জাতীয় নাগরিক পার্টিকে বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সেই সিদ্ধান্ত জানানোর শেষ দিন আজ রোববার। প্রতীক ইস্যুতে সিদ্ধান্ত জানাতে তাই নির্বাচন কমিশনে এনসিপি। বেলা 11টার দিকে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কমিশনে প্রবেশ করে জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শুরু হয় কমিশন সচিবের সাথে। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমকে এনসিপি নেতারা জানান শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না তারা। জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটার কার্যক্রম বা সিদ্ধান্ত কি গ্রহণ করছে বা করছে না সেটার ব্যাখ্যা ওনারা জনগণের সামনে প্রকাশ করবেন না। হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম প্রাতিষ্ঠানিক স্বৈরাচারীর মতো হয়ে যাচ্ছে। তাদের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। এই কমিশন দিয়ে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য তার। এখন স্পষ্টত এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে, বা আমাদের তাদের সাথে যেই আলোচনা বা তাদের সাথে এই যে আমরা কাজ করছি, আমাদের কাছে মনে হয়েছে যে এই সিদ্ধান্তগুলো আসলে চাপিয়ে দেওয়া। আমরা বারবার বলেছি, এটা নতুন কোনো কথা না, আমাদের কাছে মনে হয়েছে। আমি গতকালও বলেছি যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ইসি কর্মকর্তারা দলবাজি এবং দুর্নীতিতে ব্যস্ত। কোনো নিয়মনীতি ছাড়া জঙ্গলীয় কায়দায় চলছে নির্বাচন কমিশন। যে এখানে রাজা, তার শাসন, উইদাউট কোনো রুলস রেগুলেশন, কোনো নীতিমালা, কোনো কিছু ছিল না। তো আমাদের শুধু বারবার আমরা বলে আসছি, এই নির্বাচন কমিশন আস্তে আস্তে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। আপনারা যেভাবে বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্যই তারা আমাদের জুতোর তলা ক্ষয় করে দিচ্ছে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার। নির্বাচনের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তারা? ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জাতীয় নিরাপত্তা ইস্যুর মতো অথবা জাতীয় ক্ষেত্রে যদি নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে এই সরকার, তাহলে তারা একটি বাংলাদেশে ক্রেডিবল ইলেকশন কিভাবে হলো নিরাপত্তা দিতে তারা সফল হবে? সে বিষয়ে আমরা আজকে তাদের কাছেও প্রশ্ন তুলেছি এবং সরকারের কাছেও প্রশ্ন রাখছি। এনসিপি নেতারা বলেন, অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করার কোনো যোগ্যতাই নেই এই নির্বাচন কমিশনের। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। নির্বাচন কমিশনের বিধিমালায় না থাকা এনসিপিকে শাপলার প্রতীক দেওয়া যাচ্ছে না জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স হলে পুলিশের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে ইসি জানান, বিতর্কিত কেউ নির্বাচনকালীন দায়িত্বে থাকবে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে। আপনি ভালো বুঝেন, স্থগিত থাকলে তো স্থগিত, সব কিছু স্থগিত। বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে। সরকার থেকে স্বল্প সময়ে জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় এতে সই করেছে জামায়াত। স্বাক্ষর করার অর্থ সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোকে একমত পোষণ করা বলেও এখন টিভিকে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সনদ বাস্তবায়নে সরকারের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ হলে সই প্রত্যাহার সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামাত সেক্রেটারি। ওমর ফারুকের প্রতিবেদন। ইতোমধ্যে শেষ হয়েছে জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। তবে এখনও স্পষ্ট মীমাংসা হয়নি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে গণভোটের সময়সীমার বিষয়টি। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিয়ার সহ 5 দফা দাবিতে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ সমমনা রাজনৈতিক দলগুলো কয়েক দফায় গণসংযোগ, গণমিছিল, মানববন্ধন সহ নানান কর্মসূচি পালন করে। তবে রাজপথে জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে জামাত সহ সমমনা দলগুলো নানান কর্মসূচিতে সরব থাকলেও বিষয়টি অমীমাংসিত রেখেই জুলাই সনদে জামাত ও সমমনা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানান প্রশ্ন। তবে কি দাবি আদায় সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েই জামাত সহ সমমনা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করল জুলাই সনদে? এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখন টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান, সনদে স্বাক্ষর করার অর্থ হলো জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলোতে একমত পোষণ করা। এ সময় তিনি জানান, সরকারের সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট সহ তাদের দাবি পূরণের সরকারের দেওয়া প্রতিশ্রুতির কথা। এই জুলাই সনদের স্বাক্ষরের অর্থ হলো যেসব বিষয়ে একমত হয়ে সংস্কারের বিষয় চূড়ান্ত হয়েছে সে বিষয়ে আমরা একমত। আর এটা বাস্তবায়নের যে পন্থা আমাদের সাথে সরকার কথা দিয়েছে, এ দায়িত্ব এখন সরকারের। সরকারের সাথে স্বাক্ষরের আগেও ইনফরমালি আমাদের যোগাযোগ হচ্ছে কমিশনের সদস্যদের সাথে, ইভেন কোনো উপদেষ্টাদের সাথে কথাবার্তা হচ্ছে। তারা বলছেন আমরা কথা যেটা দিয়েছি আমরা এই কথা রক্ষা করব, আমরা স্বাক্ষর শেষে অল্প দিনের মধ্যেই এর বাস্তবায়নের প্রক্রিয়া আমরা শুরু করে দেব। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র বা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন মিয়া গোলাম পরোয়ার। কোনো ষড়যন্ত্র আমরা দেখি তো আমাদের হাতে তো পথ আছে, আমরা তো এমনিতেই কিছু ইস্যুতে আন্দোলনের নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আছি। আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা এখনও পিআর পদ্ধতিটা তো কমিশনের সুপারিশে আপার হাউজে হয়েছে, লোয়ার হাউজে হয়নি। আরও অনেক কিছু আছে, লেভেল প্লেয়িং ফিল্ডের ইস্যু আছে, বিচারের ইস্যু আছে। তো আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনে যাব, যদি দেখি যে না আমাদের সাথে দেওয়া এত বড় কথা সরকার বিশ্বাস ভঙ্গ করেছে, তো আমরা স্বাক্ষরকারী দলগুলো আবার আন্দোলনে চলে আসবো। এ সময় তিনি সরকারের দেয়া জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি না রাখলে সনদে স্বাক্ষরের বিষয়টি প্রত্যাহারের হুঁশিয়ারিও দেন তিনি। স্বাক্ষর দিছি মানে আমরা তো কোনো দাসখত দেইনি, আমরা আবার মুভমেন্টে চলে যাব। আমরা ঘোষণা দিয়ে বলবো যে এই স্বাক্ষরকে আমরা প্রত্যাহার করে নিলাম। ওমর ফারুক, সরকার এখন কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করুক। সাকিব, অবশেষে আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের 5% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির পরও 8ম দিনেও 3 দফা দাবিতে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকরা। এবং সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেই তারা আসলে আন্দোলনটা করছেন। আমরা একটু জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন এবং এছাড়াও ইমতিয়াজ আহমেদ কিন্তু ময়মনসিংহ থেকে যুক্ত হবেন। শুরুতে আমরা যেতে চাই আতিক মেজবা লগ্নর কাছে। লগ্ন, সর্বনিম্ন 2000 টাকা তো বাড়ানোর প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, শিক্ষকরা এই মুহূর্তে কি বলছে? সাকিব, এখন পর্যন্ত শিক্ষকরা কিন্তু সম্পূর্ণরূপে যে 5% যে প্রজ্ঞাপন আছে সেটিকে প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন 20% ধার্য করে যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের যে দাবি রয়েছে সেই আন্দোলনকে আরো কঠোর অবস্থানে নিয়ে যাবেন। এখন কিন্তু এই শহীদ মিনারের সার্বিক পরিস্থিতি একদম জনসমুদ্র আমরা বলতে পারি। এখানে শিক্ষকরা রয়েছেন, তারা আসলে কিছুক্ষণ পরেই তারা ঘোষণা দিয়েছেন যে আসলে শিক্ষা ভবন অভিমুখে তারা যাত্রা শুরু করবেন এবং যে মিছিল করবেন সেই বিষয়টি বলেছেন। থালাবাটি হাতে তারা আসলে একটা প্রতীকী মিছিলের কথা বলছিলেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন শুধু 20% যে বাড়ি ভাড়া সেটি নয়, এর পাশাপাশি তাদের আরো দুটি দাবি রয়েছে, 75% উৎসব ভাতা এবং একই সাথে 15% তারা বলেছিলেন যে তাদের চিকিৎসা ভাতার বিষয়টি যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত তারা আসলে রাজপথে থাকবেন। তারা শুধু যে শহীদ মিনারে আন্দোলন অব্যাহত রাখবেন এমনটি বলেননি, তারা বলেছেন প্রয়োজনে রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে তারা দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলবেন এমনটা বলেছেন। তবে কিছুক্ষণের মধ্যে আন্দোলনের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা আসলে সদস্য সচিব রয়েছেন, তারা এখানে উপস্থিত হবেন এবং তারা আসলে তখন আসলে নির্দেশনা দিবেন আসলে শিক্ষা ভবন অভিমুখে কখন যাত্রা শুরু করবেন। তো সাকিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সাকিব।
আর সাকিব, ময়মনসিংহেও কিন্তু আন্দোলনরত শিক্ষকরা কিন্তু এখন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর সেখানে আমাদের আছে ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আন্দোলনের বিষয়ে শিক্ষকরা আসলে কি বলছেন জানাবেন। অ্যানি, আপনি সর্বশেষ যেটা জানতেই পেরেছেন যে শিক্ষা অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই কিন্তু শিক্ষকদের যে মূল বেতনের ৫% অর্থাৎ ২,০০০ টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করেছে এবং সেটি অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে এবং সেটি প্রজ্ঞাপন আকারে জারি নির্দেশ দিয়েছেন। এবং এর পরবর্তীতে যেটা আমরা জানতে পেরেছি যে ঢাকা শহীদ মিনারে যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন এমপিওভুক্ত, তারা কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন এবং তাদের যে আগের দাবি মূলত ২,০২০% হারে তাদের বাড়ি ভাড়া এবং সেই সাথে ১৫০০ টাকা স্বাস্থ্য ভাতা থেকে শুরু করে তাদের যে ৭৫% বোনাস, সেটি ব্যাপারে কিন্তু তারা অনড় রয়েছেন এবং তারা আজকে যে কর্মসূচি রয়েছে ভোকা কর্মসূচি, সেটির দিকেও তারা জোর দিচ্ছেন। এবং তারা যেটা বলছেন মূলত ময়মনসিংহের প্রেক্ষাপটটা যদি বলি, আমি ময়মনসিংহের অঞ্চলে যতগুলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ দেখতে পেরেছি, অনেক শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল কিন্তু শিক্ষকরা আসলে কর্মবিরতিতে ছিল এবং শিক্ষকরা বলছিল যে মূলত যে ৫% হারে তাদের যে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে প্রাথমিকভাবে সেটি তাদের একটি বিজয় হলো, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে দাবিগুলো সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে কর্মক্ষেত্রে ফিরবেন না এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে আসলে তারা তাদের দাবি যেন সরকার মেনে নেয় এবং এর মাধ্যমে তারা আবার ক্লাসে ফিরতে চান। অন্যদিকে মোটা দাগে বলতে গেলে এই কর্মসূচির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা শিক্ষার্থী, মূলত তারা এই প্রায় ১ সপ্তাহের বেশি সময় ধরে তারা কোনো ক্লাসে আসতে পারছে না, ক্লাস পরীক্ষাগুলো বন্ধ রয়েছে এবং সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা, অভিভাবক থেকে শিক্ষার্থী তারা কিন্তু একটা দুশ্চিন্তায় রয়েছে। সবাই মিলে চাচ্ছেন যে এই সমস্যার একটি যেন আসল সমাধান হয়। সব মিলিয়ে ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এনি কালকে থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত ছিলেন, তাদের মাধ্যমে আমরা জানছিলাম যে এই যে শিক্ষকরা যে আন্দোলন করছেন তার সবশেষ পরিস্থিতি। রিশাদের কেরিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে কিন্তু বাংলাদেশ এবং এই ম্যাচে দারুণ কিছু রেকর্ডও তিনি কিন্তু গড়েছেন এবং ব্যাটে বলে দারুণ পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশের আস্থার প্রতীক কিন্তু তিনি হচ্ছেন। আর প্রথম ডানহাতি বাংলাদেশি স্পিনার হিসেবে ওডিআইতে 5-এর দেখাও পেয়েছে কিন্তু রিশাদ। আর এমনকি বাংলাদেশি স্পিনারদের মাঝে সেরা বোলিং ফিগারও এখন তারই। আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম, তো প্রথম একটা ওভার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, তো পরে সব কিছু ঠিক কাভার করে ফেলছি ইনশাল্লাহ। আসলে তেমন কিছু বলার নেই, এটা হচ্ছে আমার জব, তো এটা আমাকে করতে হবে। তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার, তো এটা নর্মাল, এটা আমার জব। আমার রোলটা হচ্ছে যে কীভাবে একটু এক্সট্রা রান করা যায়, যে টিমের জন্য যেটা ভালো হয়, যে জায়গায় 180 সে জায়গায় যদি 210-15 হয় তো আমার জন্য ভালো। তো আমি এটাই রোল আমার, এটা ট্রাই করছি, তো আলহামদুলিল্লাহ হয়েছে। এই ছিল এখন দুপুরে এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।